রবার্ট টি কিওসাকি রচিত রিচ ড্যাড পুর ড্যাড, ধনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে বইটি বাংলায় অনুবাদ করেছে দিবেন্দু দ্বীপ। আজ পাঠ করছি বইটির ৭ম পর্ব। আর এটাই বদলে দিয়েছিল সবকিছু। আর সত্যি সত্যি সেটা সবকিছু বদলে দিয়েছিল। বছরের পর বছর আমি রবার্ট ফ্রস্টের কবিতাটির মর্মার্থ নিয়ে ভাবতাম। অর্থ সম্পর্কে আমার উচ্চশিক্ষিত বাবার উপদেশ ও দৃষ্টিভঙ্গি না শোনার সিদ্ধান্ত আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়। কিন্তু এই সিদ্ধান্তটা আমার বাকি জীবনকে একটা আকার দিয়েছিল। একবার যখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি কার কথা শুনবো, তারপর থেকে শুরু হলো অর্থের ব্যাপারে আমার শিক্ষা। আমার ধনবান বাবা ৩০ বছরেও বেশি সময় ধরে আমাকে শেখালেন। আমার ৩৯ বছর পর্যন্ত তিনি যখন বুঝতে পারলেন আমার মোটা মাথায় তিনি যা ঢোকাতে চাইছেন তা আমি জানতে ও পুরোপুরি বুঝতে পেরেছি, তখন তিনি আমাকে শেখানো বন্ধ করে দিয়েছিলেন। অর্থ এক ধরনের ক্ষমতা, কিন্তু আর্থিক শিক্ষা তার চেয়েও বেশি ক্ষমতাশালী। টাকা পয়সা আসে আর যায়, তবে কিভাবে টাকা পয়সা কিভাবে কাজ করে আপনার যদি সে শিক্ষা থাকে, তাহলে আপনি এর উপর কর্তৃত্ব করতে পারবেন এবং সম্পদ বানাতে শুরু করবেন। কেবল ইতিবাচক চিন্তাতেই কিছু হয় না, কারণ বেশিরভাগ মানুষ বিদ্যালয়ে যায়, কিন্তু টাকা কিভাবে কাজ করে তা তারা কখনোই শিখে না, যার ফলে তারা সারা জীবন অর্থের জন্য কাজ করে কাটিয়ে দেয়। যেহেতু আমি যখন শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ৯ বছর। আমার ধনবান বাবা আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তা খুব সহজ ছিল। যখন তার আমাকে সবকিছু বলা ও শেখানো হয়ে গিয়েছিল, তখন তাকে একটি মাত্র ৬টি মূল শিক্ষা ছিল, যা তিনি ৩০ বছর ধরে পুনরাবৃত্তি করে গেছেন। এই গ্রন্থে সেই ৬টি অধ্যায় খুব সহজভাবে বর্ণিত হয়েছে, ঠিক যেমনিভাবে সহজ করে আমার বাবা আমাকে শিখিয়েছিলেন। এই অধ্যায়গুলো কোনো কিছুর উত্তর নয়, দিক নির্দেশিকা নয়। পৃথিবীতে যতই ক্রমবর্ধমান পরিবর্তন ও অনিশ্চয়তা ঘটুক না কেন, এগুলো আপনাকে ও আপনার সন্তানদেরকে আরও ধনী করে তুলতে সাহায্য করবে। প্রথম শিক্ষা, ধনীরা অর্থের জন্য কাজ করে না। দ্বিতীয় শিক্ষা, অর্থনৈতিক জ্ঞানের শিক্ষা কেন দেওয়া উচিত। তৃতীয় শিক্ষা, শুধু নিজের কাজে মনোযোগ দিন। চতুর্থ শিক্ষা, কর ও কর্পোরেশনের ক্ষমতা। পঞ্চম শিক্ষা, ধনীরা অর্থ তৈরি করে। ষষ্ঠ শিক্ষা, শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়। প্রথম শিক্ষা, ধনীরা অর্থের জন্য কাজ করে না। বাবা, তুমি কি আমাকে বলতে পারো কি করে ধনী হওয়া যায়? আমার বাবা সন্ধ্যাকালীন খবরের কাগজটা রেখে জানতে চাইলেন, তুমি কেন ধনী হতে চাও বাবা? কারণ জিমির মা আজ তাদের নতুন ক্যাডিলাক গাড়ি চালিয়ে এসেছিল এবং তারা সপ্তাহান্তে ছুটি কাটাতে তাদের সমুদ্র পাড়ের বাড়িতে যাচ্ছিলেন। জিমি তার ৩ জন বন্ধুকে সাথে করে নিয়ে যাচ্ছে, কিন্তু মাইক ও আমাকে যেতে ডাকেননি। না ডাকার কারণ হিসেবে তারা আমাদের বলল যে আমরা নাকি গরিব ছেলে। তারা এমনটা বলেছে। আমার বাবা অবিশ্বাসী কণ্ঠে বললেন, হ্যাঁ, তারা তাই বলেছে। আমি আহত কণ্ঠে বললাম। আমার বাবা নিঃশব্দে মাথা নাড়লেন, নাকের উপর থেকে চশমা সরিয়ে উপরে তুললেন এবং আবার পত্রিকা পড়ায় মন দিলেন। আমি তার কাছ থেকে একটা উত্তর শোনার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। সালটা ১৯৫৬। তখন আমার বয়স ছিল ৯। ভাগ্যক্রমে আমি এমন এক সরকারি বিদ্যালয়ে পড়তাম যেখানে ধনীরা লেখাপড়ার জন্য তাদের সন্তানদের পাঠাত। আমাদের শহর ছিল প্রধানত চিনি চাষের সঙ্গে যুক্ত। এখনকার কারখানার ব্যবস্থাপক এবং অন্য বিত্তবান ব্যক্তিরা, যেমন ডাক্তার, ব্যবসার মালিক ও ব্যাংকাররা তাদের সন্তানদেরকে এই বিদ্যালয়ে পাঠাত। ৬ নম্বর গ্রেড শেষ হওয়ার পর তাদের সন্তানদেরকে বেসরকারি বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হতো।
আমার পরিবার যেহেতু রাস্তার এপাশে থাকতো, তাই আমি এই বিদ্যালয়ে যেতাম। যদি আমি রাস্তার অন্য পাশে থাকতাম, তাহলে হয়তো আমি অন্য বিদ্যালয়ে যেতাম, যেখানে অনেকটা আমাদের মতো পরিবারের সন্তানেরা যায়। এরপর 6 নম্বর গ্রেডের পর এসব ছেলেমেয়েদের সঙ্গে আমি অন্তর্বর্তী সরকারি বিদ্যালয়ে এবং তারপর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যেতাম। তাদের বাবা আমার কোনো সরকারি বেসরকারি বিদ্যালয়ে দেওয়ার সুযোগ ছিল না। অবশেষে আমার বাবা খবরের কাগজটি রেখে দিলেন। আমি বুঝতে পারলাম তিনি কিছু চিন্তা করছিলেন। ঠিক আছে বাবা, তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি যদি ধনী হতে চাও, তাহলে তোমাকে টাকা কিভাবে বানাতে হয় তা শিখতে হবে। টাকা কিভাবে বানাবো আমি জানতে চাইলাম। ও আচ্ছা, তোমার মাথাকে কাজে লাগাও। তিনি হেসে বললেন, এর আসল কথা হলো, আমি তোমাকে শুধু এটুকু বলবো, কিংবা আমার কাছে তোমার প্রশ্নের জবাব নেই, সুতরাং আমাকে বিরক্ত করো না। তৈরি হলো পার্টনারশিপ। পরদিন সকালে বাবা আমাকে যা বলেছিলেন তা আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মাইককে বললাম। আমার জানা মতে মাইক আর আমি এই বিদ্যালয়ের একমাত্র গরিব ছাত্র। মাইক ও আমার মতো ভাগ্যক্রমে এই বিদ্যালয়ে পড়ছিল। আসলে আমরা গরিব ছিলাম না, কিন্তু আমরা সেরকম অনুভব করতাম, কারণ বিদ্যালয়ের অন্য ছেলেদের কাছে নতুন বেসবলের গ্লাভস, নতুন সাইকেল এবং অন্য সবকিছুই নতুন ছিল। বাবা মা আমাদের মৌলিক জিনিসপত্র যেমন খাবার, ঘর, জামা কাপড় এসব দিতেন, এর থেকে বেশি কিছু নয়। আমার বাবা প্রায় বলতেন, তুমি যদি কিছু পেতে চাও তাহলে সেটা পাওয়ার জন্য কাজ করো। আমরা অনেক কিছু চাইতাম, কিন্তু 9 বছর বয়সী ছেলের জন্য সেই অনুপাতে কোনো কাজের ব্যবস্থা ছিল না। তাহলে টাকা বানানোর জন্য আমরা কি করব? মাইক জানতে চাইল। জানি না, আমি বললাম। কিন্তু তুমি কি আমার অংশীদার হবে? সে সম্মত হলো। আর সেই শনিবার সকাল থেকে মাইক হলো আমার প্রথম ব্যবসায়িক অংশীদার। সারা সকালবেলা আমরা কি করে টাকা বানানো যায় সে বিষয়ে নানা রকম পরিকল্পনা করে কাটাতাম। মাঝে মাঝে জিমির সমুদ্রের পাড়ের বাড়িতে নিরুদ্বেগ ছেলেরা কেমন মজা করছে সে বিষয়ে আমরা কথা বলছিলাম। আমার কিছুটা কষ্ট পাচ্ছিল, তবে এই কষ্টটা ভালোর জন্যই ছিল, কারণ এটা টাকা কিভাবে বানানো যায় সে ব্যাপারে চিন্তা করতে আমাদেরকে উৎসাহ তো করছিল। অবশেষে সেই বিকেলে একটা চিন্তা আমাদের মাথায় একটা বিদ্যুতের মতন ধাক্কা লাগলো। মাইকের মাথায় এই চিন্তা এসেছিল তার পড়া একটা বিজ্ঞানের বই থেকে। উত্তেজনার সঙ্গে আমরা একে অপরের সাথে হাত মেলালাম। এরপর থেকে অংশীদারিত্ব ব্যবসায় রূপ নিল।